আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। রাত্রিবেলার শেষ ট্রেনে যদি নিজেকে একা পান তাহলে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব সেই ট্রেন থেকে নেমে যাওয়ার। চোর, ছিনতাইবাজ, ডাকাত এসবের ভয় তো আছেই, কিন্তু এখানেই তো সব শেষ নয়, তাই না? শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক রূপম রায়ের কলমে কচিটির মাঠে। হাসপাতালে মর্গের ঘরটায় থরে থরে সাজানো রয়েছে ছোট ছোট খুবড়ির মতো ড্রয়ারগুলো, আর লম্বা বাক্সগুলোয় হয়তো শুয়ে আছে কিছু নির্জীব দেহ অথবা খাল। এই কয়েকদিন আগেও হয়তো দেহগুলো প্রাণ নিয়ে দিব্যি বেঁচে ছিল, কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, আজ শুয়ে মর্গের ঠান্ডা বাক্সগুলোর ভেতর। আজ আর তাদের দেহের ওই বুকের মধ্যেকার অংশটা আর ওঠানামা করছে না। কারোর হয়তো মৃত্যু ঘটেছে বিভৎস অ্যাক্সিডেন্টে, কারোর হয়তো তীব্র অসুখে, কেউ আবার জীবনযুদ্ধে হার মেনে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কারো কারো দেহের তো এমন অবস্থা যে সেটাকে এককালে রক্তমাংসের মানুষ বলে চিনতেও পারা দেয়। ডেড বডিগুলো শুয়ে শুয়ে প্রতীক্ষায় আছে কখন তাকে তার প্রিয়জনেরা নিয়ে যাবে এই হাড় কাঁপানো ঠান্ডা ঘরটা থেকে। আর ভাবলেও হাসি পায় নাকি, ওদের দেখাশোনার জন্য আবার রাখা হয়েছে একটা সজীব লোককে। পুরো নিশ্চুপ হাসপাতালের মধ্যে কোথাও কোনোর সারা শব্দ নেই। এই রাতের পরিবেশে সেই শত শত নির্জীব দেহগুলোর ভিড়ে অবস্থান করছে একটা মাত্র প্রাণের স্পন্দন। একটা সামান্য শব্দেই যেন সেই মর্গের রক্ষীর বুকটাও কেঁপে কেঁপে ওঠে মাঝে মাঝেই। আচ্ছা, তাদের কি ভয় করে না? প্রপার ল্যাব কোট ও সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো সাজিয়ে রেখেছিল দেবাংশু। একটু পরেই কাটা ছেঁড়া পরীক্ষা করা লোকগুলো এসে পড়বে মর্গে। হ্যাঁ, কি যেন বলে লোকগুলো এইসব পরীক্ষাগুলোকে? পোস্টমর্টেম। মৃত্যুর পর যদি জানা যায় কোনো বডির মৃত্যু ঘটেছে সন্দেহজনকভাবে, তবেই নাকি এইসব পরীক্ষা হয়। দেবাংশুর আবার এইসবে একেবারে সহ্য হয় না। কি বিটকেল গন্ধ আর অদ্ভুত এক প্রক্রিয়ায় কাজগুলো করে লোকগুলো। দেবাংশু আবার মাঝে মাঝে এইভাবে, আচ্ছা লোকগুলোর কি ঘেন্না বা ভয় বলে কিছু নেই? ওই এখানে মর্গের চাকরিটা কবে থেকে ছাড়বে করছে। ওর ভালো লাগে না এখানে, কেমন একটা অদ্ভুত যেন জায়গাটা। শত শত লাশের ভিড়ে ওই একটা মাত্র জীবিত প্রাণী, আর বাকিগুলো সব মৃত। কিন্তু এত বছর এই মর্গের চাকরিটা করে এখন ওই সব গা সওয়া হয়ে গেছে দেবাংশুর। কিছুতেই যেন কিছু মনে হয় না। আগে প্রথম বেশ ভয় করত এই চাকরিটা করতে এসে, কিন্তু মাস শেষে যখন মোটা মাইনের সরকারি বেতন পকেটে আসত, সেটা সব কিছুকে ভুলিয়ে দিত। আর এমনিতে দেবাংশু এইচএসের গণ্ডিটাও টপকায়নি, কিন্তু বাবার সাথে কোনো এক হাসপাতালের কাকুর চেনা পরিচিত থাকায় সেই পাইয়ে দেয় এই চাকরিটা। হোক না সে মর্গের চাকরি, সারাদিন তার কাজটাই বা কি? শুধুমাত্র কখন ডেড বডি আসবে সেটার জন্য অপেক্ষা করা, আর বডির বাড়ির লোক আসলে তাদের হাতে সেটা তুলে দেওয়া। কিন্তু তার জন্যই তো মা আর বাবার পাড়ায় গর্ব করে সবাইকে বলতে পারে, আমার ছেলে দেবাংশু সদর হাসপাতালে সরকারি চাকরি করে। আর দেবাংশুর মা বাবার মুখে হাসি ফোটাতে হাসি মুখে মেনে নিয়েছিল এই চাকরিটা। দিনের বেলা সারাদিন এই মর্গেই থাকে দেবাংশু। তার কাজ মর্গের যাবতীয় সব দেখাশোনা করা। রোজ কিছু দেহ আসে পোস্টমর্টেমের জন্য, কিছু আবার কেটে ছিঁড়ে পরীক্ষা করার জন্য। সেই সব কাজ গুছিয়ে রাখা আর কাজ শেষ সব পরিষ্কার করার দায়িত্ব থাকে দেবাংশু। যেমন আজ আসা 4-5টা দেহের ভিড়ে একটার পোস্টমর্টেম হবে, আগে থেকেই খবর আসে ওর কাছে, তাই সবকিছু গোছগাছ করে রাখছিল।
কিছুক্ষণের মধ্যেই ঘরে প্রবেশ করল লোক দুটো। এদের দেবাংশুর ডাক্তার কম জল্লাদ বেশি মনে হয়। নির্দ্বিধায় কেমন ডেড বডিগুলো কেটে দেয়। ওদের মধ্যে একজন হাসি মুখে এগিয়ে আসে দেবাংশুর দিকে, জিজ্ঞেস করে, কি হে দেবু, বডিটা কোথায়? বার করতে হবে তো, চলো। দেবাংশু ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে দিল দুজনকে। তারপর এগিয়ে গেল পেছনের দিকে দেওয়ালের শেষে থরে থরে সাজানো ড্রয়ারগুলোর দিকে। ও জানে মর্গে সবকটা যা আছে তা পুরনো দেহ, নতুন যা এসেছিল সেইগুলোর নাম খাতায় নোট করা আছে। নোটবুকটা নিয়ে একটা একটা করে বাক্স মিলিয়ে দেখছিল সে। প্রতিটা বাক্সের গায়ে সাদা একটা কার্ড ঝুলছে। বডি থাকলে ওটাতে তার ডিটেলস ঝুলিয়ে রাখা। কিন্তু এবার ঠিক দেওয়ালের দিকে 12 নম্বর বাক্সটার দিকে এগিয়ে গেল দেবাংশু এবং তার পেছনের লোকগুলো। এবার আর অত শত না ভেবে সে হালকা টান মারল সেই বাক্সটার হাতে। ধাতব বাক্স আর তার নিচে চাকা লাগানো থাকার দরুন একটা তীব্র শব্দ করে বেরিয়ে এলো সেটা। দেবাংশু মর্গে চাকরি করছে তাও অনেক দিন, তাই আর এইসবে ভয় পায় না। কিন্তু আজ বাক্সটা খোলা মাত্র সে যেন চমকে উঠল। সেটাই শুয়ে আছে একটা বছর 26-এর মহিলা মৃতদেহ। বডিটা দেখা মাত্র সে আটকে উঠল। এতদিনে বহু দেহ দেখেছে সে, তবে এটার মতো নির্মম মৃতদেহ সে নিজের চোখে দেখেনি। মেয়েটার দেহটা যেন কিছুর সাথে ধাক্কা লেগে থেতলে গেছে। শরীরের সমস্ত জায়গা দিয়ে বেরিয়ে আসছে জমাট বাঁধা রক্ত। মেয়েটার মুখের দিকে তাকিয়ে সব থেকে বেশি অবাক হলো দেবাংশু, কারণ কেঁচলা ওঠা মুখের বেশিরভাগ অংশ থেঁতলে গেছে। ওটা যে একটা নারীর মুখ কিছুতেই যেন চেনা যাচ্ছে না। আর সব থেকে আশ্চর্যের জিনিস হলো মেয়েটার দুটো খোলা চোখ। সেই চোখ দুটো যেন তাকিয়ে আছে দেবাংশুর দিকে। সেই লাশের যেন চোখের মনি নেই, তার বদলে রয়েছে সাদা ধপধপে দৃষ্টিহীন অজানা ভয়। সেটা দেখা মাত্র ও 4 হাত ছিটকে পিছিয়ে গেল। এতটা ভয় কেন পেল সে তখন নিজেও জানে না। ওর বুকের ভিতরটা তখন হাঁপড়ের মতো ওঠানামা করছে। কোনো ক্রমে নিজেকে সামনে নিল সে। একটু একটু করে এক পা করে এগিয়ে গেল সে সেই দিকে। বডিটা তখনও নিজের মতো শুয়ে আছে তার জায়গায়। পেছন দিয়ে একজন বলে উঠল, আরে দেবু, তুমি আবার ভয় পাচ্ছ নাকি? তুমি ভয় পেয়ে গেলে কেমন করে চলবে বলো তো? পাশের অন্য লোকটা দেহটার দিকে তাকিয়ে নিয়ে নিজের মুখের মাস্কটা ঠিক করতে করতে বলল, বিভৎস ব্যবহার দেখছি যে, এভাবে তো কাজ করা দায় ভাই। কি করি বলো তো ভাইয়া, মেডিকেল প্রফেশন যখন বেছে নিয়েছি তখন আর এখন হা হুতাশ করে তো কোনো লাভ নেই। কাজটা করতেই হবে, ওপর মহলে নির্দেশ। আর ভালো লাগে না। ধরো সবাই মিলে ড্রয়ারটা বার করি, চলো, হাত লাগাও। তাড়াতাড়ি ধরাধরি করে ড্রয়ার দিয়ে লাশটা নামিয়ে রাখলো পরীক্ষা করার টেবিলে। এমনিতেই দেবাংশু ওইসব একদম সহ্য করতে পারে না, তাই সে সব কিছু গুছিয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। কিন্তু ড্রয়ারের ভিতর থাকা মেয়েটার মুখটা যেন বারবার ওর চোখের সামনে তখন ভেসে ভেসে আসছে। কিছু যেন একটা ছিল ওই বডিটার মধ্যে, যার জন্য একটা অদ্ভুত ব্যাপার সৃষ্টি করছে সেটা দেবাংশুর মনে। লোকগুলো যখন ওটা নিয়ে কাটা ছেঁড়া করছিল তখন ওর বারবার করে চোখ চলে যাচ্ছিল ওটার দিকে। ওই মৃত লাশটা যেন ওকে কেমন নিজের দিকে টানছে। কাজ শেষ করে লোকগুলো বডিটাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে এগিয়ে গেল দেবাংশুর দিকে। প্রথমজন বলল, উফ সালা, ঘেন্না ধরে গেল। কি নির্মমভাবে মৃত্যু হয়েছে মেয়েটার, দেখলেই যেন গা শিউরে ওঠে। চলো এইটাকে ধরে ড্রয়ারে চালান করে দিই, তাহলেই আমাদের কাজ শেষ। সত্যি শেষই বটে, কারণ দেবাংশু নিজের হাত ঘড়িটা দেখে নিল। প্রায় রাত 10:30টার কাছাকাছি বাজে। রাতের গার্ডটা এলো বলেই তিনজনে আবার ধরাধরি করে লাশটাকে নিজের জায়গায় রেখে দিল গিয়ে। লোকগুলো এগিয়ে গেল ড্রেসিং রুমের দিকে হাত ধুয়ে নিতে। দেবাংশু তখন নিজের কাজে ব্যস্ত, বডিটাকে ঠিকঠাক করে ড্রয়ারে রাখছে সে। কিন্তু মুহূর্তের অসাবধানতায় তার হাতের বালাটার সাথে লাশের ওপরে থাকা কাপড়টা লেগে মুখের ওপর থেকে কাপড়টা সামান্য সরে আসে।
লাশটা যেন ওরই দিকে একটা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। লাশের মুখে যেন খেলছে এক পৈশাচিক হাসি। খানিকটা পিছিয়ে গিয়ে তাড়াতাড়ি একটা জোরে ধাতব শব্দ করে বন্ধ করে দিল ড্রয়ারটা। চুপচাপ সে এগিয়ে গেল নিজের টেবিলের দিকে, বসলো একটু কিছুক্ষণ সেখানে। ও তখন নিজের জিনিসপত্র গুছিয়ে বাইরের টেবিলে অপেক্ষা করতে লাগলো লোকটার। হয়তো কাজের চাপের দরুন কিছু ভুলভাল দেখছে, বাড়ি গিয়ে ঘুমোলেই সব ঠিক হয়ে যাবে কথাটা ভাবছে। ঠিক এমন সময় বাইরের করিডোরে রাতের গার্ড লোকটাকে দেখা গেল। স্বল্প হেসে এগিয়ে আসছে সে। দেবাংশুর চোখ দেখেই বুঝতে পারছে লোকটা নেশা করেই ঢুকছে। সে দেবাংশুর দিকে উদ্দেশ্য করে বলল, তাহলে দেবু সব কাজ আশা করি শেষ। আর কাল সকালে কিন্তু সকাল সকাল চলে এসো, একদম দেরি করো না, ঠিক আছে? দেবাংশু আর কিছু বলল না, শুধু হেসে মাথা নেড়ে বেরিয়ে গেল। হাসপাতালের সামনের ফাঁকা জায়গাটা অতিক্রম করার সাথে সাথেই ওর মনে একটা অদ্ভুত ভয় চেপে বসল। এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারলেই শান্তি। আয়েশ করে একটা জ্বালিয়ে টান দিল সে। আজ যেন হাসপাতালের বড় গেটটার কাছটা একটু বেশি অন্ধকার মনে হলো তার। ওই গেটটার কাছাকাছি যেন একটু একটু করে জমাট বাঁধছে গহীন অন্ধকার। সামনে রাতের অন্ধকারে গাছপালা পেরিয়ে গ্রামের ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে। প্রতিদিন এই পথেই ফেরে সে। রাতের অন্ধকারে চারিদিক যেন মায়াময় পরিবেশ বিস্তার করেছে। গেটটার কাছে এগিয়ে আসতেই অর্ধেক চাঁদটা চোখে পড়ল দেবাংশুর। কি অদ্ভুত সুন্দর সেই দৃশ্য, যেন চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে। চাঁদের আলো পড়েছে রাস্তার পাশে ধান খেতে। একবার পেছনে ফিরে দেখল সে হাসপাতালের দিকে। ঠিক এমন সময় হঠাৎ করেই কোথা থেকে যেন গাছের পেছন থেকে একটা জিপ ওর সামনে এসে পড়ল। তারপর সেটা লাফ মেরে সামনে থেকে অন্য পাশে লাফিয়ে গেল। অন্য সময় হলে হয়তো দেবাংশু ভয় পেত না, কিন্তু এমন পরিস্থিতিতে অকস্মাৎ ভয় ছিটকে পড়ল মাটিতে। কিন্তু ওই দিকে তাকাতে যেটা দেখল সে, তাতে তার হাড় হিম হয়ে গেল। একটা বিভৎস কালো রঙের বিড়াল ও রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে। কালো জিপটার চোখটা বাদামি রঙের, আর সেটা ভীষণ অন্ধকারেও আগুনের ভাটার মতো জ্বলছে। সেই চোখের দিকে তাকালে যেন ভয় লাগে। সেই চোখেই যেন লুকিয়ে আছে কত অচেনা আশঙ্কা। বিড়ালটা আবার এক লাফ দিয়ে মিলিয়ে গেল জঙ্গলের ভেতর। দেবাংশু তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। ও আগেও শুনেছে বহুবার, কালো বিড়াল ভালো নয়, জিপটা নাকি খুব অপয়া। কিন্তু আজ আর সেই সব কথা চিন্তা করে লাভ নেই, কারণ বাড়ি তার ফিরতেই হবে। গেটের কাছে পৌঁছে নিজের বাইকটা দেখতে পেল দেবাংশু। রোজ এটা করেই বাড়ি ফেরে সে। এগিয়ে গেল গাড়িটার দিকে, চড়ে বসলো সেই গাড়িটায়। তারপর স্টার্ট দেওয়ার চেষ্টা করল। একবার, দুবার, তিনবার, অজস্রবার চেষ্টা করেও গাড়িটা কেন জানি না চলল না। দেবাংশু বুঝতে পারল রাতের বেলা এই গাড়ির ইঞ্জিন বিগড়েছে, আজ আর এই গাড়ি চলবে না। সুতরাং একটাই পথ খোলা ওর সামনে, রেল স্টেশন। লাস্ট গাড়ি হয়তো বেরোয়নি এখনো, তাড়াতাড়ি গেলে হয়তো পেয়েও যাবে সে। কিছু না ভেবে বাইকটা এখানে রেখেই গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছে এখন দেবাংশু। রাতের আকাশ জুড়ে বিরাজ করছে অসম্ভব অন্ধকার। মেঘগুলো নিজেদের চলার পথে আড়াল করে চলেছে। শীতকাল হওয়ায় কুয়াশায় চারিদিক ছেয়ে আছে। বিরাজ করছে এক অসম্ভব আদিম নিস্তব্ধতা। রাত যত বাড়ছে চারিদিক যেন আরো আরো নিজেকে অন্ধকারে লুকিয়ে নিচ্ছে। এইখান দিয়ে মোট 3টে স্টেশন পরেই দেবাংশুর গন্তব্য স্টেশন। রোজ বাড়ি ফেরার জন্য বাইকে করেই পুরোটা রাস্তা অতিক্রম করে সে। কিন্তু আজ আর কি, অগত্যা ট্রেনেই ফিরতে হবে। দেবাংশু যতটা তাড়াতাড়ি সম্ভব জোরে হাঁটা শুরু করলো। আজকের চাঁদের আলো স্নিগ্ধ জ্যোৎস্না যেন রাতের অন্ধকারকে ঢেকে দিতে পারছে না। গ্রাম বাংলার রাত এমনিতেই হয় ভয়ানক, কিন্তু তার উপর এত গহীন অন্ধকারের ভিতর কোথাও কোনো শব্দ নেই। অন্য সমস্ত জায়গায় এই নিস্তব্ধতার কিছু প্রভাব না পড়লেও গ্রামের কিছু কিছু জায়গায় এই নিস্তব্ধতা অনুভব করা যায়। আর গ্রামের বেশিরভাগ খেটে খাওয়া মানুষ তাই দিনের আলো ফোরাতে না ফোরাতেই ফিরে আসে ঘরে। তাদের জীবন এত বিলাসবহুল নয়,
হ্যারিকেনের কেরোসিন তেল বাঁচাতেও রাত বাড়লেই শুয়ে পড়ে সবাই। পথে একটা লোকও নেই। দেবাংশুরও এইসব অভ্যেস হয়ে গেছে, কারণ রোজই গাড়ি চালিয়ে যায়। কিন্তু এত রাতের গহীন অন্ধকারেও গ্রামের পথ পেরিয়ে এগিয়ে চলেছে ও। অন্ধকারের মধ্যে তাকে কালো নিকষ ছায়ামূর্তি ছাড়া আর কিছু মনে হচ্ছে না। তার নিজের চলার শব্দও যেন তার বুক কাঁপিয়ে দিচ্ছে। বারবার মনে হচ্ছে কেউ যেন তার পিছু নিয়েছে। একটা বিভীষিকা যেন এগিয়ে চলেছে পেছন পেছন। চারিপাশ নিঝুম, কোথাও কোনো সারা শব্দ নেই। দেবাংশুর চলার পথে এপাশে ওপাশে কালো অন্ধকারের বুক চিরে দাঁড়িয়ে রয়েছে একটা দুটো বড় বড় গাছ, আর সেইগুলোর পাতা পড়ে চারিদিকে ছড়িয়ে আছে পথের ওপর। আর চলার পথে শুকনো পাতায় পা ঘষে যাওয়ায় খসখস শব্দ হচ্ছে। আশেপাশে ঝোপ দিয়ে ক্রমাগত ডেকে চলেছে ঝিঁঝি পোকার দল। কোথায় যেন গাছের ওপর থেকে অদ্ভুত কর্কশ গলায় একটা রাতজাগা পাখি ডেকে উঠল। পাখিটা হয়তো আশেপাশেই আছে। আজকে চলার পথ যেন শেষ হতেই চাইছে না। অন্ধকারের মধ্যে রাস্তার দুপাশে মাঝে মাঝে একটা দুটো জ্বলতে থাকা আলো লক্ষ্য করে এগিয়ে চলেছে সে। এমন সময় কিছু দূরেই রেল লাইন দেখতে পেল দেবাংশু। ওই যে দূরে রেল স্টেশন দেখা যাচ্ছে। দেবাংশু আগেও অনেকবার দেখেছে। আসলে এইসব জায়গায় অতটা উন্নত নয়, তাই রেল স্টেশন পুরোপুরি তৈরি হয়নি। প্ল্যাটফর্মটা অনেকটা নিচু। বহু খুঁজলে হয়তো একটা মাত্র টিনের শেড নজরে পড়বে। পুরো প্ল্যাটফর্ম মাত্র 4-5টা টিমে টিমে আলোতে জ্বলছে। দেবাংশু নিজের হাত ঘড়িটা দেখল, প্রায় 11:15 বাজে। চুপচাপ সে এগিয়ে গিয়ে বসলো একটা কাঠের বেঞ্চের কাছে। পুরো স্টেশন ফাঁকা ও শুনশান। চারিদিকে একটা জনপ্রাণী নেই। খালি দূরে মাঝে মাঝেই একটা দুটো কুকুরের দেখা মিলছে। ওর মাথায় তখন একটাই কথা চেপে বসেছে, হাসপাতালের ড্রয়ারে দেখা লাশটার মুখটা। চারিদিকের অন্ধকার ও নিশ্চুপ পরিবেশে লাশটার চিন্তা যেন ওকে কুড়ে কুড়ে খাচ্ছে তখন। তারপর হাসপাতাল দিয়ে বেরিয়ে আসার সময় কালো বিড়ালটা সেই জ্বলন্ত চোখ দুটো মনে করতেই শরীরের লোম খাড়া হয়ে এলো। এইসবই নিজেই ভাবছিল। ঠিক এমন সময় একটা ঘটনা ঘটে গেল তার চোখের সামনে। দেবাংশু তখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ও যে লাইনটার পাশে বসেছিল অনেকটা দূরে তার দুই পাশে ছিল ফাঁকা ধানের জমি, আর তার মাঝ বরাবর বুক চিরে এগিয়ে গিয়েছে ট্রেন লাইনটা। আর সেই দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল দেবাংশু। হঠাৎ করে এমন সময় ওর চোখে পড়ে অন্ধকারে রেল লাইনের ঠিক মাঝখানে যেন হেঁটে আসছে একটা কালো ছায়া মূর্তি। হালকা আলোতে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার শরীরের গড়ন ও হাঁটার তালে মনে হচ্ছে একটা নারী অবয়ব। সেই নারী অবয়বের চলার গতি এতটা মন্থর যে তাতে যেন বিরাজ করছে একটা অদ্ভুত ছন্দ। সেই গভীর অন্ধকারের মধ্যে দিয়ে একটু একটু করে এগিয়ে আসছে মেয়েটি ফাঁকা রেল লাইনের ওপর দিয়ে। চারপাশে কেউ আশেপাশে নেই। পুরো স্টেশনে কয়েকটা মাত্র বাতি জ্বলছে, তাও আবার শুধু শেডের নিচে। নিকষ অন্ধকার ভেদ করে তখন মেয়েটা ধীর গতিতে উঠে এলো লাইনের এক কোণে। ঠিক এমন সময় দেবাংশু তার উল্টো দিক থেকে শুনতে পেল একটা তীব্র হর্নের শব্দ। একটা ট্রেন এগিয়ে আসছে ওর দিক থেকে তীব্র গতিতে। ট্রেনটা দূরপাল্লার এক্সপ্রেস হবে। ওটার আলো এখন পুরো স্টেশনটাকে ছাপিয়ে ফেলেছে। সেই দিকে তাকাতেই ওর শরীরের ভেতর শিহরণ খেলে গেল, কারণ মেয়েটা যে পথে এগিয়ে চলেছে তার ঠিক বিপরীত দিক থেকে এগিয়ে আসছে ট্রেনটা। সেই ট্রেনের তীব্র হর্নের শব্দ তখনও কানে আসছে তার, আর সেটার আলোর চারিদিকের অন্ধকার পরিবেশকে একটু হলেও আশার আলো দেখাচ্ছে। দেবাংশু বুঝতে পারল মেয়েটার সমূহ বিপদ, কারণ সে যাই হোক তার দিকে এখন দ্রুত গতিতে এগিয়ে আসছে ট্রেনটা। আচ্ছা, ট্রেনের ড্রাইভারটা কি মেয়েটিকে দেখতে পাচ্ছে না? পরক্ষণই ওর মনে হলো একজনের জন্য ড্রাইভার তো এতজনের জীবনের ঝুঁকি নিতে পারে না। ও জানে মুহূর্তের অসাবধানতা একটা বড় কিছু ঘটে যেতে পারে তার সামনে। ট্রেনটা ততক্ষণে হর্নের শব্দ করে তার পাশ কাটিয়ে এগিয়ে চলেছে মেয়েটার চলার পথের দিকে। দেবাংশু নিজের মতো শেষ চেষ্টা করবেই যদি বাঁচাতে পারে মেয়েটিকে। হয়তো মেয়েটি আত্মহত্যা করতেই এগিয়ে চলেছে এই রেল লাইনের ওপর দিয়ে। দেবাংশু চিৎকার করে ওঠে, সরে যান,
সরে যান লাইন দিয়ে, ট্রেন আসছে, ট্রেন সরে যান এক্ষুনি, না হলে সমূহ বিপদ হবে, সরে যান। দেবাংশু দেখল তার এত চিৎকার সবই বৃথা, কিন্তু সে তার মতো চিৎকার করে সাবধান করে দিতে থাকল। ওর চোখের সামনে ট্রেনটা ততক্ষণে মেয়েটার খুব কাছে চলে এসেছে। ট্রেনের আলোটা তীব্রভাবে পড়েছে মেয়েটার মুখের ওপর। সেই শরীরটা দেখা মাত্র ওর মুখ শুকিয়ে গেল, কারণ ওই আলোতে অল্প সময় যাকে সে দেখল তার দেহ ওর খুব চেনা। কারণ অবিকল এই মেয়েটার দেহই সে ওর হাসপাতালের মর্গের ড্রয়ারে শুয়ে রেখে এসেছিল। কিছু বুঝে ওঠার আগেই একটা তীব্র মহিলা কণ্ঠের চিৎকার ভেসে এলো সেই দিক থেকে। দেবাংশু ততক্ষণে নিজের চোখ বুজে ফেলেছে, অপেক্ষা করছে একটা বাজে কিছু ঘটার। ট্রেনটা হর্ন দিয়ে ততক্ষণে বেরিয়ে গেছে। শেষ বগিটি বেরিয়ে যেতেই ও দৌড়ে গেল লাইনের দিকে। ভেবেছিল অন্য কেউ হয়তো হতে পারে যদি কোনো ক্রমে প্রাণ বাঁচানো চায় তার, কিন্তু সেইখানে পৌঁছে ও যা দেখল তাতে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেখানে সে ভেবেছিল রেডে কাটা পড়া একটা লাশ দেখতে পাবে, তার বদলে লাইনে এখন কিছু চিহ্ন মাত্র নেই। সেই মেয়েটার দেহ তো দূরের কথা, একটা রক্তের ছিটে ফোঁটাও পড়ে নেই লাইনের কাছে। দেবাংশুর এবার কেমন যেন একটু ভয় ভয় করছে। বুঝতে পারছে না ওর সাথে আজ এসব কি ঘটছে, কিন্তু যদি কেউ নাই থাকে তাহলে একটা মহিলা কণ্ঠের চিৎকার শুনতে পেল কি করে ও? ততক্ষণে নিজের চুল টানতে শুরু করেছে। চুপচাপ ফিরে এসে বসল আবার শেডের কাছের বেঞ্চটায়। ও ততক্ষণে বুঝতে পেরেছে আজ রাতটা ওর জন্য ঠিক নয়। সেই ভয়ানক বিভৎস চেহারার মর্গের বেডে শুয়ে থাকা মেয়েটা এখন আসবে কিভাবে? ট্রেনের তীব্র আলোতেও দেখেই চিনতে পেরেছে সেই নিশ্চল সাদা ধবধবে চোখের চাহনি আর মুখের কাছে খেলে থাকা একটা বিদ্রুপ মেশানো হাসি। আজকের এই রাত কি ও কি কিছু বলতে চায়? কিছুই মাথায় আসছে না তার। সময় যেন কাটতেই চাইছে না। এক একটা মিনিট যেন এক একটা ঘন্টা মনে হচ্ছে তার। রাতের ট্রেনটা কখন যে আসবে মনে তখন একটা আশঙ্কা খেলা করছে। আজকের শেষ ট্রেনটা ক্যান্সেল নয় তো? মাঝে মাঝে এটা হয়ে থাকে, অথবা আগে বেরিয়ে গেছে। দেবাংশু এত সব কিছু চিন্তা করছে চুপচাপ বসে। ঠিক এমন সময় রেল লাইনের দিক থেকে ভেসে এলো একটা তীব্র হর্নের শব্দ। ও তৎক্ষণাৎ ঘুরে তাকাতেই একটা তীব্র আলো ওর চোখ ধাঁধিয়ে দিয়ে গেল। একটা ইঞ্জিন ট্রেন নিজের মতো মন্থর গতিতে এগিয়ে আসছে স্টেশনের দিকে। শুধুমাত্র ইঞ্জিনই না, দুটো বগিও চোখে পড়ল ওর সাথে। ট্রেনটা ধীরে ধীরে তীব্র হুইসেলের শব্দ করে থামল স্টেশনটায়। দেবাংশুর ঠিক সামনেই দাঁড়িয়ে আছে তীব্র অন্ধকারে ঢেকে থাকা বগিটা। বগি দিয়ে একটা সাদা ড্রেস, কিন্তু আপাতমস্তক চাদর মুড়ি দেওয়া লোক মুখ বাড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছিল। দেবাংশুর দিকে চোখ পড়তেই লোকটা অদ্ভুত একটা খ্যানখ্যানে গলায় বলল, আরে ভায়া, তুমি এত রাতে প্যাসেঞ্জার ট্রেনের জন্য বসে আছো নাকি? লাস্ট ট্রেন তো কখন বেরিয়ে গেছে। দেবাংশু মনে মনে নিজের ভাগ্যের জন্য দোষারোপ করছে, ওর খারাপ হয়ে যাওয়া বাইকটার জন্য। ঠিক এমন সময় লোকটা আবার একটু হাসি মুখে বলল, কি হে ছোকরা, কত দূর যাবে? এই ইঞ্জিনটা কিন্তু সামনে স্টেশনগুলোতে থামবে, বুঝতে পারলে? তাই আসলে চলে আসো, তোমাকেও নামিয়ে দেব। দেবাংশু যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল। তাও তো একটা তো পথ দেখা গেল, কিন্তু ইঞ্জিনটা যেন একটু আলাদা। কারণ রোজ যে ইঞ্জিনগুলো দেখে সে, এটা যেন তার থেকে অনেকটাই অন্য ধরনের। ধাঁচটা অনেকটা পুরনো দিনের ইঞ্জিনের মতো দেখতে, আর এটার অবস্থা যেন খুবই খারাপ। জায়গায় জায়গায় ভাঙা, জং ধরা। কিন্তু আর কি করা যাবে, যা পেয়েছে এই অনেক। বাড়ি ফিরতে পারছে তাই ভাগ্য ভালো। ট্রেনটা তার নির্ধারিত সময়ই ছেড়ে দিল একটা তীব্র হর্নের শব্দ করে। এমনিতেই রাতের বেলা, যাত্রী থাকবে বলে মনে হলো না ওর। কিন্তু উঠে তো অবাক, পুরো পুরনো আমলের বগিগুলোর মধ্যে আলোর ব্যবস্থা নেই বললেই চলে। কয়েকটা ছোট ছোট বাল্ব জ্বলছে শুধুমাত্র। আর সেই অন্ধকারেই দেখতে পেল কিছু যাত্রীদের। প্রত্যেকজনই কিন্তু পেছনের দিকে গিয়ে বসেছে। ভালো করে তাদের দেখার উপায় নেই, কারণ পুরো শরীর যেন ছায়ার মতো দেখাচ্ছে। কিন্তু সব থেকে অবাক করা জিনিস হলো, এই গরমে যেখানে ও দরদর করে ঘামছে,
সেখানে এই ট্রেনের প্রত্যেকটা যাত্রীর শরীরে একটা করে চাদর জড়ানো, আর সেটা মাথা অবধি মোড়া। যে লোকটা ওকে ট্রেনে উঠতে বলেছিল ওকে দেখে একবার ইশারা করে বসতে বললেও নিজের জায়গা ছেড়ে এগিয়ে এলো না। ট্রেনটা একটা আলোর ব্যবস্থা নেই, যে কটা আলো জ্বলছে সেই আলোতে ট্রেনের অন্য যাত্রীদের মুখ দেখতে পাওয়া অসম্ভব। ও আর কিছু বললেও না। সামনের দিকে এত সিট ফাঁকা ছিল, আর তার মধ্যে মাত্র একটাই একজন জানালার দিকে সিট দখল করে একটা চাদর মুড়ি দেওয়া লোক বসেছিল। দেবাংশু চুপচাপ গিয়ে বসল তারই পাশে। ট্রেন চলেছে নিজ গতিতে। বাইরে তখন চারিপাশে শুধু ঘুটঘুটে অন্ধকার। ও বসেছিল জানলার ধারের পাশের পরের একটা সিটে। ভালোই হাওয়া আসছে। দূরে দূরে একটা করে ল্যাম্প পোস্ট চোখে পড়ছে। এইদিকে বেশিরভাগটাই শূন্য প্রান্তর আর চাষ জমি। বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে বারবার দেবাংশুর মনে একটা আশঙ্কা খোঁচা দিচ্ছিল। ট্রেনটার পরিবেশ একটু যেন আলাদা। পুরো ট্রেনের মানুষগুলোর কারোর মুখেই কোনো কথা নেই। চারিদিকে বিরাজ করছে একটা অদ্ভুত নিস্তব্ধতা। এই লোকগুলো কেমন? কারণ রাতে হোক বা দিনে লোকেরা তো ট্রেনে উঠে অন্য যাত্রীদের সাথে গল্প করে, তাদের চিৎকারে তো লোকাল ট্রেন মম করে। আজ এই ফাঁকা ট্রেনটার পরিবেশটা যেন একটা নিস্তব্ধ মৃত্যুপুরী মনে হচ্ছে ওর। এই পরিবেশ যেন নিজেই নিজের পটভূমি রচনা করতে চাইছে। দেবাংশু ভাবল রাতের এই মর্গের ঘটনাটার পর কতগুলো একই রকম ঘটনা ঘটছে। এগুলোর বিশেষ কোনো কারণ নেই তো। দেবাংশুর পাশের সিটের লোকটা শান্তিতে বসেছিল, কিন্তু তার শরীরটা কালো চাদরের ওপর ঢাকা হলেও বোঝা যাচ্ছে। শরীর ছিপছিপে রোগা, গায়ের রং বেজায় কালো, পরনে একটা নোংরা ছেঁড়া ফাটা অনেক দিনের পুরনো জামা, আর নিচে খাটো করে পরা একটা প্যান্ট। লোকটার শরীরের প্রতিটা মাংসপেশি যেন গুনে ফেলা যায়, আর লোকটা নাকের নিচে একটা কাঁচা পাকা মেশানো ছোটখাটো গোঁফও আছে। লোকটা পাশে থাকায় একটা বিশ্রী গন্ধ নাকে ঠেকল দেবাংশুর। মনে মনে ভাবল হয়তো স্নান করে না লোকটা। কিন্তু দেবাংশুর মনে একবার কৌতূহল জাগে। ও ভালো করে লোকটা চাদরের মধ্যে দিয়ে মুখটা দেখার চেষ্টা করতেই অবাক হয়ে গেল। বয়স্ক লোকটার মুখটা একেবারে ফ্যাকাশে। অন্ধকারে লোকটার চোখ দুটোর দিকে তাকালে যেন ভয় হয়। সেই চোখে যেন দৃষ্টি নেই, কারণ যেন মনে হলো সেই লোকটার চোখের মণির জায়গাটায় মণির বদলে রয়েছে শুধু ওই সাদা ধপধপে অংশ। লোকটার মুখের কোণা দিয়ে বেরিয়ে আছে অদ্ভুত একটা হাসি। পেছনের আশপ করা লোকের দৃষ্টি যেন ওর দিকে নিবদ্ধ। কেন জানে না দেবাংশুর শরীরের ভিতর একটু অস্বস্তি বোধ হচ্ছিল। ও জানে মানুষের মোট পঞ্চ ইন্দ্রিয়ের বাইরেও একটা ষষ্ঠ ইন্দ্রিয় থাকে, আর সেটাই যেন ওকে আজ কিছুর থেকে সাবধান থাকতে বলছে। সে বলছে এই রাত ভালো নয়, আর চারিদিকের অদ্ভুত নিস্তব্ধতা ওর মনে সৃষ্টি করছে একটাই শব্দ, তা হলো ভয়। আর এই ভয়টাই চেপে বসেছে ওর মাথায়। চুপচাপ বসে দেখছিল বাইরের জানালার দিয়ে পেরিয়ে যাওয়া অন্ধকারের মধ্যে ডুবে থাকা গ্রামগুলোকে। পাশে এবার পথে জঙ্গল শুরু হয়েছে। ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে। উল্টো দিকে লাইন দিয়ে একটা দুটো ট্রেন পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তাদের আলো মাঝে মাঝে চোখে ধাঁধিয়ে দিচ্ছে। সারাদিন কাজ করে বড়ই ক্লান্ত ছিল, তাই ট্রেনের সিটে নিজের মাথাটা এলিয়ে দিল। না চাইতেই কেমন জানি বারবার চোখ চলে যাচ্ছে পাশে বসা লোকটার দিকে। লোকটার মুখে তখনও লেগে রয়েছে ওই অদ্ভুত হাসিটা। এও কি লোক নাকি অন্য কিছু? ও কিছু বুঝে ওঠার আগেই বাইরের দিকে তাকাতেই চারিপাশের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসতে লাগলো কেমন সব শব্দ। পাশের লোকটার দিকে এবার নজর ফিরতেই শরীরের হাড় হিম হয়ে গেল, কারণ পাশে বসা লোকটার চাদরটা একটুখানি তার দেহ থেকে সরে এসেছে, আর শরীরের চামড়া ও মাংসের জায়গায় দেখা যাচ্ছে শুধুমাত্র কয়েকটা সাদা হাড়। দেবাংশুর এবার লোকটার মুখের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। যে লোকটা এতক্ষণ ওরই পাশে বসেছিল তার মুখের জায়গায় এখন অবস্থান করছে একটা সাদা রঙের নরকরটি। তার চোখগুলো যেন ভাটার মতো দপদপ করে জ্বলছে আর নিভছে। লোকটা তার ওই হাড়যুক্ত হাতটা নিয়ে এগিয়ে এলো ওর দিকে।
যেন ওর ঘাড় মোটকে দেওয়ার জন্য এগিয়ে আসছে। পেছনের সিটে যাত্রীদের মুখ থেকে কথা বেরিয়ে আসছে ফিস ফিস করে। কিছু কথা দেবাংশু শুনতে পাচ্ছে। আর কতকাল আমরা এইরকম এই ট্রেনে বন্দি হয়ে থাকবো? এই সমস্ত শব্দ শোনা মাত্র ওর শরীর ঠান্ডা হয়ে এসেছে। ও তখন বেঁচে আছে না মরে গেছে সেটাও যেন বুঝতে পারছিল না। চারিদিকের থেকে ভেসে আসা আর্তচিৎকার, আর এবার তার সাথে জুড়ল একটা হাড় হিম করা অশরীরী হাসি। মানুষের মুখ দিয়ে বোধ করি প্রচণ্ড ভয়ের মুহূর্তে কোনো শব্দ বেরিয়ে আসে না, কারণ শত চেষ্টা করেও আর্তচিৎকারের বলে গলা দিয়ে কিছু বেরিয়ে এলো না দেবাংশু। এমন সময় ট্রেনে একটা তীব্র ঝাঁকুনি অনুভব করল সে। ধরফর করে উঠে বসল। বুঝল ট্রেন থেমেছে সামনের কোনো স্টেশনে। ও অনুভব করলো এতক্ষণ যা দেখছিল তা শুধু স্বপ্ন মাত্র। আসলে সারাদিন খাটাখাটনির পর চোখ লেগে এসেছিল, আর পরপর অস্বাভাবিক ঘটনাগুলোর রেশ রয়ে যাওয়ার জন্য এই সমস্ত স্বপ্ন আসছে তার। নিজের চোখটা মুছে সামনের দিকে তাকালো সে। কিন্তু এটা কি? আরও যাত্রী উঠছে ট্রেনে এখন। এই ট্রেনের সমস্ত প্যাসেঞ্জাররাই কি কালো চাদরে নিজেদের ঢেকে রাখতে চায় নাকি? কারণ নতুন যে আরো 3 জন যাত্রী উঠল, প্রত্যেকের শরীরেই জড়ানো রয়েছে একটা করে কালো চাদর। নতুন যাত্রীগুলো যেন আরো অদ্ভুত। তারা এই অন্ধকারের মধ্যে যেন নিজেদের লুকিয়ে নিতে চাইছে। তাদের গতি অত্যন্ত মন্থর। ধীরে ধীরে পায়ে তারা একের পর এক এগিয়ে চলল পেছনের সিটের উদ্দেশ্যে। ট্রেনের বগিতে এখন আগের থেকে লোক সংখ্যা বাড়ল। ট্রেনের ইঞ্জিনটা কিন্তু চলছে অত্যন্ত ধীর গতিতে। হয়তো পুরনো দিনের হওয়ার জন্য ড্রাইভার আস্তেই চালাচ্ছে। ওর বগির মধ্যের এই নিস্তব্ধ পরিবেশে কেমন যেন গুমড়ে গুমড়ে উঠছে। কিছু একটা অস্বস্তি যেন তাকে গ্রাস করতে চাইছে। হ্যারিকেনের ভিতর থেকে একটা পোকা পথ ফুলে যেমন ছটফট করে, দেবাংশু এখন ঠিক সেই মতনই ছটফট করছে। নিজের হাত ঘড়িটার দিকে তাকালো আর অবাক হয়ে গেল। এই ঘড়িটার ব্যাটারি তো সে মাত্র 1 সপ্তাহ আগে পাল্টেছে। এত তাড়াতাড়ি ব্যাটারিটা ফুরিয়ে গেল কিভাবে? ঘড়িটা এখন বিকল হয়ে পড়েছে। শুধু সময় দেখা যাচ্ছে রাত 12টা। পাশের লোকটা এতক্ষণ চুপচাপ বসেছিল, কিন্তু হঠাৎ যেন একটু নড়ে চড়ে উঠল। দেবাংশু ততক্ষণে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা দাদা, এই ট্রেনটা কত দূর যাবে? লোকটার দিক থেকে কোনো উত্তর এলো না। খানিকক্ষণ সব চুপচাপ। এবার দেবাংশুকে অবাক করে লোকটা অত্যন্ত খ্যানখ্যানে গলায় জবাব দিল, রাত 12টার শেষ ট্রেন। কোথায় যায় তুমি জানো না? এই ট্রেন রোজ রাতে কচিটির মাঠ অব্দি যায়। কথাটা শোনা মাত্র দেবাংশু বুঝতে পারল না মাত্র 3টে স্টেশন যেতে এতক্ষণ লাগে। কারণ রোজ এই সময় এতক্ষণে সে বাড়িতে পৌঁছে যায়। এতটা দেরি হওয়ার কথা তো নয়। সে একবার চিন্তা করলো হয়তো শেষ রাতে ট্রেন বলে ঘুরে ঘুরে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু আরো কিছুটা চলার পর হঠাৎ করেই আগের মতো ট্রেনটা আর একটা স্টপেজে থামল। চারিদিক নিস্তব্ধ অন্ধকারে রাতের বেলা এত লোক আসছে কিভাবে? আর এরা কারা? এবার প্রায় একসাথে 10 জন মানুষ একইভাবে চাদর মুড়ি দিয়ে এসে বসল কামরার সিটে। কামরাটার খালি নেই, লোকে ভরে উঠেছে। বেশ কিছু মহিলাও আছে। এমন সময় হঠাৎ করেই তাকে চমকে দিয়ে পাশের লোকটা তার ওই খ্যানখ্যানে গলায় বলে উঠল, তুমি এই শেষ ট্রেনে নতুন নাকি? কথাটা বলার সাথে সাথে ট্রেনে যতজন যাত্রী ছিল সবাই যেন ওর দিকে অদ্ভুতভাবে তাকালো। তাদের দৃষ্টিতে যেন কিছু একটা ছিল যা দেবাংশুর বুকের ভিতর টনক নাড়িয়ে দিয়ে গেল। ও আমতা আমতা করে লোকটার উদ্দেশ্যে বলল, হ্যাঁ, মানে আমি নতুন এই ট্রেনে। আমি তো রোজ রাতে বাইকে ফিরি, তবে আসলে ওটা বিকল হয়ে যাওয়ায় ট্রেনে যেতে হচ্ছে। কি বলো হে ছোকরা, আমরা তো রোজই এই লাস্ট ট্রেনের প্যাসেঞ্জার। আমরা প্রতিদিন আসি রাত 12টায় এই ট্রেন ধরতে, আর সবাই একসাথে নেমে যাই কচিটির মাঠে। দেবাংশুর মাথায় কেমন যেন অদ্ভুত এক ভয়ানক আশঙ্কা খেলা করছে বারবার। লোকটার একটা কথা মাথায় বাজছে। কি বলল লোকটা?
একসাথে নেমে যায় কচিটির মাঠে। মানে, তাও নিজেকে একবার শান্ত করার চেষ্টা করলো সে। তারপর চিন্তা করলো, আচ্ছা গার্ডকে একবার জিজ্ঞেস করলে কেমন হয়, যে তার গন্তব্য আর কত দূর। এখন সঠিক সময় না ভেবে স্থির করলো একটু অপেক্ষা করা যাক। কামরার পেছনের লোকগুলো কেমন জানি এবার ফিস ফিস করে নিজেদের মধ্যে কিছু কথা বলতে শুরু করেছে। আচ্ছা, তার প্রত্যেকে এত আস্তে কথা বলছে কেন? তাদের শব্দ যাতে শুনে না ফেলে তার জন্য। এবং এর মধ্যে ট্রেন আরও একবার থামলো যাত্রী তোলার জন্য। আবার কামরায় উঠে এলো প্রায় 3 জনের মতো লোক। গিয়ে বসলো সামনের দিকে সিটের কাছে। দেবাংশু খেয়াল করলো কামরার পরিবেশটা কেমন এই কিছুক্ষণের সময় পুরোটা পাল্টে গিয়েছে। এতক্ষণ যে ট্রেনে কোনো শব্দ ছিল না, এখন সেই কামরা ভরে উঠল হই হট্টগোল আর চিৎকারের শব্দে। দেবাংশুর হঠাৎ করেই পকেটে ঢোকাবার সময় ওর নিজের হাতটা ঠেকল পাশের লোকটার হাতে। লোকটার হাতের সাথে স্পর্শ হতেই হাতটা যেন নিজে থেকেই ছিটকে এলো। লোকটার শরীরটা যেন বরফের মতো শীতল। দেবাংশু মর্গে চাকরি করে, তাই সে জানে সাধারণ মানুষের শরীরের তাপমাত্রা ও মৃত শরীরের তাপমাত্রা। ওর মুখে তখন শুধু দেখা মিলছে আশঙ্কার ছায়া। ও যেন এবার বুঝতে পারছে কিছু একটা ভুল হচ্ছে তার। পাশে বসা লোকটার শেষ কথাগুলো ওর কানে আবারও বেজে উঠল, কচিটির মাঠ। ঠিক এমন সময় ট্রেনটা থামলো আরও একটা স্টপেজে। ততক্ষণে পুরো কামরা কিন্তু ভর্তি, একটাও সিট খালি নেই। ট্রেন থামতেই কামরায় উঠে এলো একটা নারী অবয়ব। এই মহিলারও শরীরে কালো চাদর ঢাকা, কিন্তু এর মুখটা স্পষ্ট দেখতে পেল। দেখা মাত্র দেবাংশু বুঝতে পারল ও এখন কত বড় বিপদে আছে। কারণ ততক্ষণে ওর হাত পা সব পাথর হয়ে গিয়েছে। এক চুলো সেই স্থান দিয়ে নড়ার শক্তি নেই তার। হাত পা কাঁপছে। কারণ যে নারী মূর্তি একটু আগে উঠে এলো, এই মুখ দেবাংশুর খুব পরিচিত। মর্গের ড্রয়ারে ওই এই মহিলারই মৃতদেহ শুইয়ে রেখে এসেছিল। আর স্টেশনে ট্রেনের অপেক্ষা করার সময় এই মহিলাকেই লাইনের ওপর হাঁটতে দেখেছিল। দেবাংশুর মনে উকি মারছে এখন একটাই প্রশ্ন, এই অন্ধকার কামরায় সমস্ত যাত্রী কি জীবিত? দেবাংশু ভুল করে কোন ট্রেনে উঠে পড়েছে? ও বুঝতে পারছে কোথাও একটা গন্ডগোল হয়েছে, কিন্তু এরা সবাই একসাথে একই জায়গায় চলেছে কেন? এই ট্রেন যে এই জগতের প্রাণীদের নয়, সেটা দেবাংশুর কাছে এখন পরিষ্কার। এদের চাল চলন ও প্রতিটা শব্দই যেন সৃষ্টি করছে একটাই শব্দ, তা হলো অসম্ভব ভয়। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেনের কামরা জুড়ে সৃষ্টি হলো অদ্ভুত কিছু অশরীরী চিৎকার। কামরার যাত্রী সমূহ যেন কিসের আনন্দে মেতে উঠেছে। প্রতিটা শব্দই যেন ভয়ানক বড় বড় পাথরের মতো ঠেকছে ওর মনে। এমন সময় চোখ পড়ল কামরার পেছনের দিকে। সেইখানে 3 জন একটু আগে বসে থাকা লোকগুলো আর লোক নেই। ওদের শরীরে আর কোনো কালো চাদরে ঢাকা নেই, আর তার বদলে সেই লোকগুলো এখন পরিণত হয়েছে সাদা সাদা হাড়যুক্ত কঙ্কালে। সেই কঙ্কালগুলোর চোখ তখন ভাটার মতো জ্বলছে। নাকি সুরে পেছন দিয়ে ভেসে আসছে কান্নার শব্দ। পুরো কামরা জুড়ে তখন যেন সৃষ্টি হয়েছে এক অন্যরকম পরিবেশ। চারিদিকে এখন কিছুই স্পষ্ট নয়। চোখের দৃষ্টি আবছা হয়ে আসছে দেবাংশু। আবছা অন্ধকার চারিদিক ঘিরে নিচ্ছে যেন। পুরো ট্রেনটাই এখন পরিণত হয়েছে অশরীরীদের কামরায়। তার মধ্যে ওই একমাত্র জীবিত। কি করবে ভেবে কুল কিনারা পাচ্ছে না। আর তার জন্য এই ভয়ানক পরিবেশে মাথা ঠান্ডা রাখা অসম্ভব হয়ে উঠছে। দেবাংশু মনে মনে ভাবল, এখনই এখানে নেমে পড়তে হবে, কারণ এর ট্রেন তার জগতের আর কোনো স্টেশনে দাঁড়াবে না। এরা দেবাংশুকে নিয়ে চলেছে এক আদিম কোনো অন্ধকারে। ও আবার আবছা অন্ধকারেও বুঝতে পারছে ট্রেনের কোনো যাত্রীরই দেহে আর কালো চাদর ঢাকা নেই। প্রতিটা যাত্রীর শরীরের বদলে এখন শুধু দেখা মিলছে সাদা সাদা হাড়ের। প্রতিটা কঙ্কালের সমস্ত হাড় যেন গুনে ফেলা যায়। এমন সময় ওই অদ্ভুত শব্দগুলো ছাপিয়ে ফিস ফিস করে ভেসে এলো একটা মহিলা কণ্ঠস্বর। আসতে চাইলে পালা পালা, এই ট্রেন হারিয়ে যাবে। যেমনটা যায় প্রতি রাতে, পালিয়ে যা পালিয়ে যা।
ও পেছনে তাকাতেই অবাক হয়ে দেখল হাসপাতালের সেই মেয়েটা ঠিক ওর পেছনে। তার মানে ওই অশরীরই ওকে এখন সাবধান করে দিল। আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না, ওকে বাঁচতেই হবে, ফিরতে হবে ওর জগতে। যতক্ষণ ও জীবিত আছে হাল ছেড়ে দেবে না। এতক্ষণে পুরো ট্রেন জুড়ে অশরীরী চিৎকার ভেসে আসছে। মনে যতটা জোর ছিল, কামরার সামনের দরজার দিকে এগিয়ে গেল দেবাংশু। সামনে আর একটা কঙ্কাল দাঁড়িয়েছিল। ও বুঝতে পারল এটা সেই ট্রেনের গাড়ি হবে। ও আর সময় নষ্ট করল না, শরীরে যত শক্তি ছিল তা নিয়ে ঝাঁপ মারল কামরার দরজা থেকে। যা আছে কপালে। চোখের নিমেষে ওর শরীরটা যেন শূন্যে ভেসে গেল। বুঝতে পারল রেল লাইনের পাশে থাকা কোনো ফাঁকা মাঠে গিয়ে ধপ করে পড়ল সে। শরীরে অনুভব করল তীব্র এক যন্ত্রণা, সাথে কিছু জায়গা যে কেটে বা ছড়ে গেছে তাও বুঝতে পারল। চোখ ক্রমশ বুজে আসছে, আবছা অন্ধকার নেমে আসছে চোখের ঠিক সামনে। কিন্তু তার আগেই সে দেখল এগিয়ে যাওয়া ট্রেনটার হঠাৎ করেই যেন অস্বাভাবিক কিছু হয়ে গেল। ট্রেনের ইঞ্জিনটা আর দুটো কামরা একটা তীব্র শব্দ করে যেন লাইনচ্যুত হয়ে গেল। সাথে সাথে তীব্র শব্দে দুমড়ে মুচড়ে গেল বডিগুলো। ওর চোখের সামনে কি ঘটছে ও ঠিক ধরতে পারছে না। একটা জলজ্যান্ত ট্রেন অ্যাক্সিডেন্টের সামনে এখন দেবাংশু। চারিদিক থেকে ভেসে আসছে মানুষের করুণ আর্তনাদ। ট্রেনের যাত্রীগুলোই হয়তো তীব্র যন্ত্রণায় কেঁদে উঠছে। তাতে শরীর যেন এখন ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে। রক্তের ধারা বয়ে চলেছে ট্রেনের কামরাগুলো দিয়ে। জায়গায় জায়গায় ভেঙে পড়ে আছে ট্রেনের লোহার অবশিষ্ট অংশগুলো। কিন্তু আর কিছুতেই চোখ খুলে রাখতে পারল না দেবাংশু। চলন্ত ট্রেন দিয়ে নামার সময় পড়ে গিয়ে তখন ওর শরীরে সৃষ্টি হয়েছে নানা স্থানে ক্ষত। রক্ত চুয়ে পড়ছে প্রতিটা ক্ষতস্থান দিয়ে। মাথাতেও চোট লাগা, জ্ঞান হারিয়ে ফেলল সে। যখন ওর জ্ঞান ফিরল তখন ও হাসপাতালের বেডে। সারা রাত সে নাকি ওই রকমই পড়েছিল। ভোরবেলায় মাঠে কোনো চাষি ওকে ওই অবস্থায় খুঁজে পায়। ক্ষেতের পাশে ক্ষতবিক্ষত শরীরের পড়ে থাকতে দেখে নিয়ে আসে এই সদর হাসপাতালে। এখন ওর শরীরের পুরো স্থানে ব্যান্ডেজ করা, মাথাটা এখনো ঝিমঝিম করছে। নার্স এসে জানালো 3 দিন ধরে ওর শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছিল। ডাক্তার আশা ছেড়ে দিয়েছিল, সে নাকি কিছু একটা বড় শক পেয়েছে। একটু সুস্থ হয়ে ওঠার পর সে খোঁজ নিয়ে জানতে পারে ওই কোচিটির মাঠের কাছেই আজ থেকে প্রায় 5 বছর আগে হয়েছিল একটা ট্রেন ইঞ্জিনের দুর্ঘটনা। আর সব কামরা সঠিক থাকলেও তাতে থাকা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। শুধুমাত্র সামনের দুটো বগি ও ইঞ্জিন খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষের প্রাণ গিয়েছিল সেই দিন। দেবাংশু আজও একা থাকলে মনে করে তার জীবনে ঘটে যাওয়া এই অদ্ভুত অভিজ্ঞতার কথা। আজও প্রতি রাতে হয়তো রাত 12টার শেষ ট্রেন নিজের যাত্রীদের নিয়ে এগিয়ে চলে তার গন্তব্যের উদ্দেশ্যে। তবে এরপর থেকে যদি রাতের বেলা লাস্ট ট্রেনে ওঠেন, অবশ্যই দেখে নেবেন এই ট্রেন আপনাকে অন্য কোনো জগতে নিয়ে গিয়ে ফেলছে না তো, যেখান থেকে আর ফিরে আসা যায় না। বাকিটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শুনছিলেন আজকের গল্প কোচিটির মাঠে। গল্প রচনায় রূপম রায়, গল্প পাঠে আমি সায়ন, দেবাংশু বাল্মীকি, অন্যান্য চরিত্রে রাহুল, সূর্য, অস্মিতা এবং আমি। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী রূপম রায়কে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণ বি সেফ, স্টে কানেক্টেড।
ভগবানকে পুজো করে আহুতি দেওয়ার সবার আলাদা আলাদা প্রথা থাকে। তবে যতই হোক, আমরা মানুষ তো, তাই সব প্রথা যে সহজ সরল হবে তা কি করে হয় বলুন তো? কিছুক্ষণ অপেক্ষা করে যান, আমাদের আজকের গল্প এমনই এক প্রথার উল্লেখ দেবে আপনাদের। আমাদের আজকের গল্প শ্রী নূপুর চক্রবর্তীর লেখা রাতের জঙ্গল। লেখক নূপুর চক্রবর্তীর জন্ম 26শে জানুয়ারি 1989। বাড়ি কাকিনাড়া, নারায়ণপুর, উত্তর 24 পরগনায়। বর্তমানে সল্টলেকে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। শুরু হচ্ছে আজকের গল্প। ওই যে আবার আওয়াজটা হচ্ছে, শুনছো? কি গো, শুনছো তুমি? একে শীতকাল, তার উপর এই পাহাড়ি এলাকায় এক পশলা বৃষ্টি হয়েছে একটু আগে। এই রাতে গেস্ট হাউসের দুটো বালাপোষ মুড়ি দেওয়ার পরও ঠান্ডা লাগছিল যথেষ্ট। একটু বিরক্ত হয়ে বললাম, আবার শুরু করেছো? আচ্ছা, আমরা কি এখানে ঘুরতে এসেছি না আওয়াজ শুনতে এসেছি বলো তো? বারবার বলছি ওই গ্রাম্য কেয়ারটেকারের কথা কানে নিও না। ওরা আমাকে কথা শেষ করতে না দিয়ে ঝংকার দিয়ে উঠল রুমা, মানে আমার সহধর্মিনী। বিশ্বাস হচ্ছে না? আরে আমি স্পষ্ট শুনেছি। তুমি জানলাটা খুলে এখনই দেখো। অগত্যা সাংসারিক শান্তি বজায় রাখতে এই শীতের রাতে বালাপোষের উষ্ণতা ছেড়ে খাটের পাশের জানলাটা খুলে দিলাম। বাইরে মিশমিশে অন্ধকার, একটানা ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই। কই? হ্যাঁ, কোথায় তোমার আওয়াজ? কোথায়? এবার মুখটা একটু কাঁচুমাচু করে অনুনয়ের সুরে রুমা বলে উঠল, আমি কিন্তু সত্যিই শুনেছিলাম। দয়া করে কান দুটো বন্ধ করে এবার ঘুমো। আসলে আমাদের দুজনের বিয়ে হয়েছে মাস 3 হলো, আর তারপরেই হানিমুন করতে পুরুলিয়ায় আসা। যদিও হানিমুনের এই গন্তব্য নিয়ে আমার প্রবল আপত্তি ছিল, তাও শ্বশুর আর শ্যালকের জোড়াজুড়িতে ধোপে টেকেনি তা। তাই তাদের অনুরোধ রাখতে আসতে হয়েছে এখানে। একদিকে অবশ্য ভালো হলো, প্রায় নিখরচায় শ্বশুরের বন্ধুর গেস্ট হাউসে থাকতে পারলাম। ব্যালকনিতে বসলেই প্রথমে চোখে পড়বে ঘন সবুজ জঙ্গলটা। কিন্তু একটা অদ্ভুত জিনিস গাড়িতে আসার সময় দেখছিলাম, এই সবুজ জঙ্গলের কোনো তথ্য গুগল ম্যাপে দেওয়া নেই। জঙ্গলটা ঠিক মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা অগভীর খাল। অদূরেই অযোধ্যা পাহাড়ের চূড়া আংশিক দৃশ্যমান। 3 তলা গেস্ট হাউসে এই মুহূর্তে আমরা ছাড়া আর কেউ নেই। একটা নাকি বুকিং ছিল 2 তলায়। আমরা যে তারিখে পৌঁছেছি তার আগের দিন কোনো এক কারণে তা বাতিল হয়ে যায়। গেস্ট হাউসের মধ্যবয়স্ক কেয়ারটেকার কাম রাধুনী চন্দন পরদিন সকালে আমাদের জন্য চা নিয়ে আসতেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা চন্দনবাবু, এই যে সামনের জঙ্গলটা আছে এর নামটা কি জানো? আসলে গুগল ম্যাপে এই জঙ্গলের কোনো নাম পাইনি।
ইতিমধ্যেই কথায় কথায় জানতে পেরেছি চন্দন এখানে থাকলেও আদতে সে বর্ধমান জেলার লোক। তাই তার কথায় পুরুলিয়ার গ্রাম্যটান ছিল না বলে প্রথমে একটু অবাকই হয়েছিলাম। একটু চুপ করে থেকে সে বলল, আমিও জানি না, তবে বাপ ঠাকুরদার মুখে শুনেছি এর নাম নাকি বোমাইপুরুর জঙ্গল। অনেকে একে বোঙার জঙ্গল বলেও ডাকে। হঠাৎ কখন যে পায়ে পায়ে রুমা আমার পেছনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। সে একটু হেসে বলল, ও মা, ও আবার কি নাম? বোঙার জঙ্গল? রুমার অপ্রত্যাশিত আগমনের ফলে তার গলার স্বরে হকচকিয়ে গিয়ে একবার আমার দিকে আরেকবার রুমার দিকে তাকিয়ে চন্দন জবাব দিল, আসলে ওই জঙ্গলের মধ্যে না একদল জঙ্গলি আদিবাসী থাকতো। তারা ওই বোঙা মানে ওদের ভাষায় আত্মার পূজা করত। তবে 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 কি? ওদের পূজার পদ্ধতি ছিল একটু অদ্ভুত। ওরা নরবলি দিত, আর ওদের বলি দেবার প্রথা ছিল না বেশ নৃশংস। সেটা কি রকম? ওরা যাকে পুজো করত তাকেই আগে বলি দিত। প্রথমে মাথার মাঝ বরাবর কেটে দুটুকরো করে দিত, যেমন ভাবে আমরা আপেলকে দুটুকরো করি। তারপর তো তারা শরীরে আগুন ধরিয়ে হাত পোড়া করে নিবেদন করত দেবতাকে। প্রতি বছর সেই পুরোহিত নির্বাচন করা হতো অদ্ভুতভাবে। তারপর না দলপতির নির্দেশে ওই 10 জন বাছাই করে প্রত্যেকের হাতে ওই অনামিকাগুলো কেটে মাংসগুলো ফেলে দেয়, আর হাড়গুলো পোষা একটি বিশেষ কুকুরকে দিয়ে দেয়। ওই কুকুর যার হাড়টা প্রথম নেয় সে হয় পুরোহিত। আমার এক দূর সম্পর্কের কাকা ওদের নিয়ে না একটা বই লিখেছিল, যার নামটা দ্য মিস্টেরিয়াস ট্রাইব অফ পুরুলিয়া। আই সি। কলকাতায় ফিরে একবার খোঁজ করতে হবে। যাই হোক, তারপর একদিন হলো কি, ওই জঙ্গলে কিভাবে যেন আগুন লেগে যায়, আর সেই থেকেই ওদের কোনো খোঁজ পাওয়া যায় না। গ্রামের লোকেরা বলে ওরা নাকি মন্তর বলে নিজেদের হাওয়ায় মিলিয়ে দিয়েছিল। আর এখনো প্রতি পূর্ণিমায় ওই জঙ্গলের মধ্যে নাকি ওদের দেখা যায়। দ্যাট মন্ত্রতন্ত্র ওসব বাজে কথা। কোনো ডেড বডি কিচ্ছু পাওয়া যায়নি, এক টুকরো কাপড়ও না। সাংঘাতিক ব্যাপার তো। কবে ঘটেছিল এটা? তাও ধরুন না বছর 20 হলো। ব্যাস এই শুরু। তারপর থেকেই রুমার মনের মধ্যে ঢুকে গেছে এই জঙ্গলের মধ্যে ওদের ভূত আছে। তারা নাকি রাতে ঘোরাঘুরি করে, তাদের পায়ের আওয়াজ শোনা যায় এই গেস্ট হাউসের মধ্যে, ইত্যাদি ইত্যাদি। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি ওগুলো মনের ভুল, কিন্তু কে শোনে কার কথা। আজকে সকালে দেওলঘাটায় কাঁসাই নদীর তীরে সেন ও পাল বংশের মন্দির দেখতে গেলাম আমরা। কিন্তু ভাবলেশহীন রুমাকে দেখে মনে হলো ও যেন একরকম জোর করেই ঘুরতে এসেছে এখানে। তাই বাধ্য হয়ে ঠিক করেছি আজকের রাতটা কাটিয়ে দিয়ে কাল সকালের ট্রেনে ফিরে যাব কলকাতায়। চন্দনকে রাতে খাওয়া দাওয়ার আগেই টাকা দিয়ে রেখেছি, যাতে ভোরবেলায় একটা গাড়ি ডেকে আনতে পারে। আমি ভেবেছিলাম এক, কিন্তু আমার অলক্ষ্যে বিধাতা পরিকল্পনা করেছে আর এক। ভোররাত থেকে শুরু হলো প্রবল বর্ষণ, যা থামল একেবারে 10টার দিকে। ফলে সকালের ট্রেনে বাড়ি যাওয়ার কথা মুলতবি রেখে রাতের ট্রেনের খোঁজখবর জানার জন্য একবার চন্দনকে ডাকতেই দ্বিতীয় দুঃসংবাদ এসে পৌঁছল।
প্রবল বৃষ্টিতে বড় রাস্তার সাথে সংযোগকারী রাস্তাটা ধসে যাওয়ার কারণে আজকের দিনটাও আটকে থাকতে হবে এখানে। রুমা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল থেকে ক্লিপটা খুলে বোধহয় রাগের চোটে মেঝেতে ছুঁড়ে মারল। ক্লিপটার প্রাণ থাকলে ওই আছাড়েই মরে যেত বেচারা। আমি কাছে গিয়ে তার মাথায় হাত রাখতেই সে জল ভরা চোখে মাথা নামিয়ে আস্তে আস্তে বলল, আমরা কি এই জায়গা থেকে আদৌ কখনো বেরোতে পারবো? এসব কি ছেলে মানুষই করছো বলো তো? আজকের রাতটা কোনো রকমে কাটিয়েই আমরা কাল সকালে বেরিয়ে যাব। দরকার হলে একেবারে গাড়িতেই কলকাতা ফিরব। তুমি প্লিজ এরকম করো না। আমার কথায় সে কি বুঝলো কে জানে, কিন্তু মাথা নামিয়েই রাখল। আমি ব্যালকনিতে এসে দাঁড়ালাম। বৃষ্টি না হলেও আকাশ তখনও ভার হয়ে আছে, যে কোনো মুহূর্তে আবার নামতে পারে। তুলোর মতো পেজা পেজা কালো মেঘ সামনে অযোধ্যা পাহাড়ের চূড়া ঘিরে দাঁড়িয়ে রয়েছে, যেন দীর্ঘ পরিশ্রমের পর ক্ষণিকের বিশ্রাম। দাদা, একটি কথা ছিল। পেছনে ঘুরে দেখি চন্দন দাঁড়িয়ে আছে দরজার কাছে। হ্যাঁ বলো। বলছি, পাশের গ্রামে না আমাদের এক আত্মীয়দের বিয়ে, মানে একবার ওখানে যাব। আপনার কোনো অসুবিধা নেই তো? না না, তুমি স্বচ্ছন্দে যেতে পারো। চিন্তা করবেন না, আমি রাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আর সদর দরজার একটা চাবি রেখে দিন আপনি, আমি ভোরের দিকে চলে আসব। আচ্ছা, তুমি কাল আমাদের যাওয়ার ব্যবস্থাটা কিন্তু করে দিও। আপনি চিন্তা করবেন না, আজকে যাওয়ার আগেই সেই ব্যবস্থা করে রাখবো। চন্দন একটা চাবির গোছা বের করে সেখান থেকে দুটো চাবি দিয়ে আমায় বলল, এই নিন, ছোট্ট চাবিটা সদর দরজার আর বড়টা বাইরের গেটের। চন্দনের থেকে চাবি নিয়ে ভেতরের ঘরে গিয়ে দেখি তখনও চেয়ারে মাথা নিচু করে বসে আছে রুমা। আমি ঢুকতেই উঠে দাঁড়িয়ে সে জিজ্ঞেস করল, কি হয়েছে? চোখের কোণে তখনও শুকিয়ে যাওয়া জলের রেখা। আমি বিনা বাক্য ব্যয়ে ওকে জড়িয়ে ধরলাম। নিচু স্বরে রুমা বলে উঠল, আমি যাব না, কখনো তোমায় ছেড়ে যাব না। শুধু তুমি বিশ্বাস করো, আমি পাগল নই। এই গেস্ট হাউসে সত্যিই কিছু আছে। এখন রাত 11:15 বাজে। পাশে রুমা গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও আমার চোখের পাতায় ঘুমের লেশ মাত্র নেই। বিছানায় এপাশ ওপাশ করতে করতে বারবার শুধু ভাবছি কখন ভোর হবে আর আমরা এই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পাব। হঠাৎ আমার সমস্ত চিন্তা শক্তিকে ভেদ করে একটা ছপ ছপ শব্দ কানে এসে পৌঁছল। ভালো করে কান পাততে বোঝা গেল কারা যেন বাইরের জলের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আমি তাড়াতাড়ি টর্চটা জ্বালিয়ে জানলা খুলে আলোটা বাইরের রাস্তায় ফেলতেই সব চুপচাপ। কেউ নেই। চোর নাকি? উপর দিকে তাকিয়ে দেখলাম কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি এই এলো বলে। এমন সময় চারদিক কাঁপিয়ে বাজ পড়ল গেস্ট হাউসের অদূরে ঝাঁকড়া অসত্য গাছটার উপর। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল তাতে। সেই আলোয় আশেপাশের গাছপালার দোদুল্যমান ছায়ায় সমস্ত পরিবেশটা কেমন ভৌতিক হয়ে উঠেছে। বাজ পড়ার শব্দে বিছানা ছেড়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে রুমা। বাইরের দৃশ্য দেখে আমার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো।
কি ভয়ঙ্কর! হঠাৎ রুমা আতঙ্কে চিৎকার করে উঠল। ওই যে আবার এই আওয়াজ। শোনো শোনো, ভালো করে শোনো। হ্যাঁ, মনে হচ্ছে নিচে যেন কারা হেঁটে চলেছে। দাঁড়াও। চারপাশের পরিবেশটা কেমন যেন একটা মাংস পোড়া গন্ধে ভারাক্রান্ত হয়ে উঠেছে। আমি টর্চটা জ্বালিয়ে জানলার বাইরে ফেলতেই আওয়াজটা আবার বন্ধ হয়ে গেল। না, এ নির্ঘাত চোর। আমি দরজা খুলে বাইরে যাওয়ার উপক্রম করতেই রুমা আমার হাতটা চেপে ধরে বলল, আমাকে একা ফেলে যেও না, বড্ড ভয় করছে আমার। ওই পায়ের আওয়াজ কোনো মানুষের নয়, এটা সেই আরে কি পাগলামি করছো? চোর ছাড়া কিছুই নয়। দেখছো না আলো জ্বালালেই আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। ছাড়ো দেখি। না না না, আমি যাব তোমার সাথে। আমি এখানে একা কিছুতেই থাকবো না। বাধ্য হয়ে ওকে নিয়ে নিচে নামলাম। পুরো গেস্ট হাউসে খাঁ খাঁ করছে এক বিরাট শূন্যতা। চন্দন বিকেলেই চলে গেছে আত্মীয়ের বাড়িতে, সুতরাং পুরো 3 তলা ভবনে আমরা দুজন একা। সিঁড়ি দিয়ে 1 তলার বারান্দায় নামতেই ছাদের লাইটগুলো দপদপ করে নিভে গেল। আমাকে জোরে খামচে ধরে রেখেছে রুমা। টর্চের সামান্য আলোয় প্রায় অন্ধকারে হাতড়াতে সদর দরজার কাছাকাছি যেতেই আবার জ্বলে উঠল সব আলোগুলো। একটু নিশ্চিন্ত হয়ে আস্তে আস্তে দরজাটা খুলে বাইরে গিয়ে দাঁড়াতেই একটা কনকনে ঠান্ডা হাওয়ার ঝলক আমাদের ছাপটা দিয়ে গেল। তখনও বিদ্যুৎ চমকাচ্ছে অনবরত। অসত্য গাছটা প্রায় পুরো পুড়ে এসেছে। বারান্দাটা তার উড়ে আসা ছাইয়ে ভর্তি। ছপ ছপ আওয়াজটাও থেমে গেছে। চন্দন যাবার আগে আমাকে গেটের একটা এক্সট্রা চাবি দিয়ে গেছিল। ভাগ্য ভালো, ওটা এখনো আমার জামার পকেটে রয়ে গেছে। সেই চাবি দিয়ে গেটটা খুলে বাইরে এসে দাঁড়ালাম। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে আবার। সামনে নিকষ কালো অন্ধকার। আমি সেদিকে এগিয়ে যেতেই রুমা ফিসফিস করে বলল, শোনো, আর এগিয়ে লাভ নেই, চলো আমরা ফিরে যাই। আমার কেমন যেন একটা লাগছে। কিন্তু তখন আমার মনে জেদ চেপে গেছে। এর শেষ দেখে আমি ছাড়ব। রুমার কথায় পাত্তা না দিয়ে অন্ধকারের বুকে নিজেকে সঁপে দিলাম। গেটের বাইরে প্রায় গোড়ালি সমান জল। বিশ্রী পোড়া গন্ধটা এবার এতটা তীব্র যে রুমা নাকের শাড়ির আঁচল চাপা দিয়েছে। প্রায় মিনিট 10 ভূতের মতো আমরা দুজন ওই অন্ধকারে হাঁটাহাঁটি করে শব্দের উৎস অনুসন্ধান করতে ব্যর্থ হয়ে অবশেষে খালের ধারে এসে উপস্থিত হলাম। জলের মধ্যে প্রচুর কচুরিপানা ভেসে যাচ্ছে। খালের ওপার থেকে একদল কুকুর ডেকে উঠল। আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর হতাশ হয়ে গেস্ট হাউসে ফেরার পথ ধরতেই আবার সেই শব্দটা হলো। এবার স্পষ্ট কানে আসছে। আওয়াজটা খালের জল থেকে উঠে আসছে। এই মুহূর্তে রুমার কাঁপুনি অনুভব করতে পারছি আমি। হঠাৎ দেখলাম কয়েকটা ছায়া মূর্তির মতো কারা যেন উঠে আসছে রাস্তায়। উলঙ্গ সেই ছায়া মূর্তির পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। 1, 2, 3, 4, 5, 6 প্রায় 6 জন খাল থেকে উঠে হেঁটে যাচ্ছে জঙ্গলের দিকে। এক তালে এক ছন্দে হেঁটে চলেছে ওরা। আমি আগু পিছু কিছু না ভেবে টর্চটা জ্বালিয়ে চিৎকার করে উঠলাম। দলটা থমকে দাঁড়িয়ে গেল। উত্তেজনায় তখন আমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছে।
দলটার সবার পেছনে যে ছিল, হঠাৎ সে আমার দিকে ঘুরে ডান হাতে তর্জনীটা আমার দিকে ইশারার ভঙ্গিতে তুলে ধরল। কিন্তু কিন্তু ওটা কি হাত? পোড়া চামড়া গলে গলে হাত থেকে ঝুলছে। তর্জনীটা প্রায় আধ খাওয়া, হাড় দেখা যাচ্ছে। আঙুলের মাথা থেকে পুঁজের মতো কি সব সাদা সাদা গলে পড়ছে। তীব্র দুর্গন্ধে আমার নাক জ্বলতে লাগলো। প্রথমে একটা তীব্র আর্তনাদ, আর সাথে সাথেই হাতের বাঁধন আলগা হবার পরে বুঝতে পারলাম রুমা অজ্ঞান হয়ে পড়েছে। কিন্তু সেদিকে আমার নজর নেই। টর্চ লাইট নিয়ে আরো এগিয়ে গিয়ে লোকটার চেহারার উপর ফেলতেই সমগ্র শরীরে একটা আতঙ্কের স্রোত বয়ে গেল। সেই চেহারার চোখ নেই, নাক নেই, মুখ নেই, আছে শুধু একরাশ অন্ধকার। কিন্তু কিন্তু পেছনের অংশটি অক্ষত, যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে মাথার মাঝখানটা ফালা করে দেওয়া হয়েছে। হঠাৎ আমার খুব কাছেই জঙ্গলের ভেতর খালের তার থেকে অদ্ভুত ভাষায় একটা শোরগোল উঠতেই ওই ছজন সেই আওয়াজ লক্ষ্য করে দ্রুত জঙ্গলের অন্ধকারে মিশে গেল। মেঘ কেটে গিয়ে সদ্য ওঠা পূর্ণিমার চাঁদের আলোয় দেখলাম সেখানে একদল নগ্ন নারী পুরুষ একটি বিকট দর্শন মাকড়সার পাথুরে মূর্তিকে ঘিরে হাঁটু গেড়ে বসে আছে। থোকা থোকা কুয়াশা জমাট বেঁধে আছে চারদিকে। যেতে না চাইলেও আমার মনের অদম্য কৌতূহল আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেদিকে। খুব সন্তর্পণে আস্তে আস্তে প্রায় হামাগুড়ি দিয়ে একটি গাছের আড়াল থেকে ওদের কর্মকাণ্ড দেখতে লাগলাম। ওই ভয়ানক মূর্তির সামনে ফেলে রাখা হয়েছে এক কঙ্কাল সার হাত পা বাঁধা বৃদ্ধকে। আপন মনে বিড়বিড় করছে সে। সমবেত ভিড়টা এমন সময় একসাথে বুগান বুগান বলে চিৎকার করে উঠে দাঁড়িয়ে পড়ল। তাদের চিৎকারে ঘুমন্ত জঙ্গল যেন এক লহমায় জেগে উঠল। অবিরাম শেয়াল কুকুরের ডাকের সাথে ভেসে আসতে লাগলো অজানা নিশাচর পাখির ডাক। কিন্তু এর পরের ঘটনা এক কথায় নৃশংস এবং আশ্চর্য। ভিড়ের মধ্যে থেকে একজন বেঁটে লোক হাতে লম্বা বর্ষার ফলার মতো কি একটা নিয়ে বেরিয়ে এলো। চাঁদের আলো পড়ে চকচক করছে ফলাটা। এরপর সে ওই বৃদ্ধের বুকের উপর বসে গলাটা চেপে ধরে মাথাটা লম্বালম্বি ভাবে কাটতে শুরু করলো। রক্ত ঘিলুতে মাখামাখি হয়ে যাচ্ছে তার হাত। বৃদ্ধের শীর্ণ শরীর কেঁপে উঠছে বারবার। দাঁড়িয়ে থাকা লোকগুলোর পৈশাচিক উল্লাসে ঢাকা পড়ে যাচ্ছে মরণ আর্তনাদ। কাজ শেষ হবার পরে রক্তাক্ত ফলা হাতে লোকটি উঠে দাঁড়িয়ে এক পাশবিক হুঙ্কার ছেড়ে দুর্বোধ্য ভাষায় বলে উঠল, চাঁদের আলোয় পেশি বহুল সেই শরীরটাকে এক বিশালাকার দৈত্যের মতো লাগছিল। এবার লোকটি মূর্তির সামনে থাকা একটি পাত্র থেকে জলের মতো কিছু ঢেলে দিয়ে ওই বৃদ্ধের শরীরে চকমকি ঠুকে আগুন লাগিয়ে দিল। মৃত্যু যন্ত্রণায় কাতর বৃদ্ধের পা দুটো বাঁধা অবস্থাতেও অস্থির দাপাদাপি করতে করতে এক সময় নিশ্চল হয়ে গেল। তীব্র মাংস পোড়া গন্ধে এবার সুস্থভাবে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠল। মনে হচ্ছে আর কিছুক্ষণ এভাবে থাকলেই খুব শীঘ্রই জ্ঞান হারিয়ে ফেলব। হঠাৎ পরিবেশ পরিস্থিতির সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করে আমার পকেটের মোবাইল বেজে উঠল। আর সাথে সাথেই দেখলাম ওদের হইচই বন্ধ হয়ে গেছে। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে জঙ্গলের দিকে। সর্বনাশ, ওরা কি আমাকে দেখতে পেয়েছে? মনের জোরকে অবলম্বন করে আমি এক
পা দু পা করে পেছোতে পেছোতে মোবাইলটা সেদিকে ছুঁড়ে দিয়ে রুমার অজ্ঞান শরীরটাকে কোনো রকমে পাঁচাকোলা করে দৌড়তে শুরু করলাম গেস্ট হাউসের দিকে। পিছনে তাকাতে সাহস হচ্ছিল না, বারবার মনে হচ্ছিল ওরা যেন আমার পেছনে তাড়া করে আসছে। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে গেস্ট হাউসের গেটের সামনে এসে দেখি চন্দনের ঘরে আলো জ্বলছে। তার মানে চন্দন চলে এসেছে। বেশ কয়েকবার ডাকাডাকির পর অবশেষে চন্দনের দেখা পাওয়া গেল। এত ঝড় বৃষ্টির রাতে কোথায় গিয়েছিলেন বাবুরা? বৌদির কি হয়েছে? শরীর খারাপ? শীঘ্রই জল নিয়ে এসো, রুমার জ্ঞান ফেরাতে হবে, তারপর সব বলছি। এক্ষুনি আনছি, আপনি বৌদিকে ঘরে নিয়ে আসুন। বলেই ভেতরে জল আনতে চলে গেল চন্দন। ক্লান্তিতে আমার শরীর ভেঙে পড়ছিল, তবুও রুমাকে নিয়ে কোনো রকমে গেস্ট হাউসের বারান্দায় এসে উঠলাম। একটানা অন্ধকারে কাটানোর পরে এতক্ষণে আলোর দেখা পাওয়া গেল। রুমার শরীরটা জলে কাদায় মাখামাখি হয়ে আছে। আমি ওর মুখের উপর থেকে আস্তে আস্তে চুলগুলো সরিয়ে দিচ্ছিলাম। চন্দন এসে বলল, দাদা দাদা এই নিন জল। আর যদি আপনি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। আপনারা আজকে নিশ্চয়ই জঙ্গলের মধ্যে ওই খালধারে গিয়েছিলেন, তাই তো? মানে তুমি কি করে জানলে? কারণ আপনাদের পোশাকে লেগে থাকা ওই লতানে ঘাসগুলো দেখি। এই বিশেষ ধরনের ঘাস একমাত্র এখানে ওই খালধারেই পাওয়া যায়। হ্যাঁ, আর সেখানেই তো। আমার কথা শেষ হবার আগেই চন্দন আপন মনে বিড়বিড় করে বলল, আজ তো পূর্ণিমা, আর এই দিনেই তো রহস্যময় সেই উপজাতিরা জঙ্গলে মিলিত হয়ে আত্মার পুজো করত। আমি দেখেছি। ওহ, সে কি বিভৎস দৃশ্য! চমকে উঠল চন্দন। সে কি, আপনি ওসব দেখেছেন নাকি? আগুনের জঙ্গল পুড়ে যাওয়ার পর তো ওদের কেউই দেখেনি। হ্যাঁ, আমি দেখেছি চন্দন, আমি দেখেছি। বিশ্বাস করো আর নাই করো, আমি সত্যি দেখেছি। ওভাবে কোনো মানুষকে উফ। প্রবল বিস্ময়ে আর আতঙ্কে আর্তনাদ করে উঠল চন্দন। তারপর বারবার মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, না না, এ অসম্ভব, হতে পারে না। আর আপনার কথা যদি সত্যিই হয় তাহলে পাটোয়া বুড়ো? হ্যাঁ, পুরো নাম দীপক পাটোয়া। এই গ্রামের বিখ্যাত গুণিন ছিল ও। ওই বুড়োর মুন্ডহীন আধপোড়া দেহ খালের ধারে পাওয়া গেছে একটু আগে। ঠিক যেভাবে বলি দেয় সেইভাবেই পড়ে আছে দেহটা। গ্রামের লোকেরা নিশ্চিত ওই জঙ্গলিরা এ কাণ্ড ঘটিয়েছে, কারণ মৃত্যুর কয়েক আগে বুড়ো জঙ্গলে ঘুরে বেড়াতো, আর গতকাল হাতের একটা আঙুল নাকি খুইয়েছে। গ্রামে বলেছে কাঠ কাটতে গিয়ে কেটে গেছে। আমার তো মনে হয় ওরা এখনো আছে ওই জঙ্গলে, এবং উৎসবের জন্যই তো মনে হচ্ছে ওরা পাটোয়া বুড়োকে পুরোহিত হিসেবে বেছে নিয়েছিল। কি জানি কেন ঠিক এমন সময় রুমার হাতের দিকে নজর গেল আমার। চমকে উঠলাম। ওর ডান হাতের অনামিকাটা নেই। শেষ হলো আমাদের আজকের গল্প রাতের জঙ্গল। গল্প লেখক নূপুর চক্রবর্তী, গল্প কথক এবং আদিবাসী চরিত্রে আমি সায়ন,
রুমা, মধুরিমা, চন্দন, দীপঙ্কর। গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে দীপঙ্কর। আমরা অশেষ ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী নূপুর চক্রবর্তীকে। গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি যদি ভালো লেগে থাকে নিজের পরিচিতদের সাথে শেয়ার করবেন। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।